ওকে, আমার অডিও শুনতে পাচ্ছ কিনা একটু বলবে, আমার ভয়েস? আর হ্যাঁ স্যার। ওকে, তোমাদের লাস্ট দিন আমরা পড়েছিলাম, সাবগ্রুপ পড়েছিলাম। আর সেখানে অর্ডার অফ অ্যান এলিমেন্ট পড়েছিলাম। তারপর থেকে আমরা আজকে পড়বো। আগের দিন যেটা হচ্ছে, অনেকে অ্যাবসেন্ট ছিলেন, যার জন্য আমি গ্রুপের একটা প্রবলেম আর একটা থিওরেম আমরা করাইনি। ঠিক আছে, কারণ ওটা বুঝতে একটু সমস্যা হতে পারে, যার জন্য। তো সেটা দিয়ে আজকে স্টার্ট করব। তারপরে আমরা আবার নেক্সট যেতে যাব, টপিকে যাব। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন লেখো। যে কোশ্চেনটা আমাদের বাকি ছিল গ্রুপের সেই কোশ্চেনটা করাচ্ছি। ফার্স্ট কোশ্চেন লেখো। শো দ্যাট শো দ্যাট the set of rational numbers the set of rational numbers other than 1 comma q dash forms a group forms a group under the binary operation star defined by a star b. This is equals to a plus b minus ab. A comma b belongs to q dash. কোশ্চেনটা আগে এখানে বুঝতে হবে, কোশ্চেনটা কি বলেছে। ওকে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামেও এসেছে। ওকে, কিন্তু স্টুডেন্টদের বোঝার জন্য একটু ডিফিকাল্ট এই কোশ্চেনটা। আমরা এতদিন পর্যন্ত গ্রুপের যে সমস্ত এক্সাম্পল গুলো করে এসেছি, সেগুলো সবই দেখবে কোন একটা স্ট্যান্ডার্ড সেট বা কোন একটা স্ট্যান্ডার্ড অপারেশন দেওয়া ছিল। স্ট্যান্ডার্ড অপারেশন বলতে আমি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এসব বলতে চাইছি। আর স্ট্যান্ডার্ড সেট বলতে ইউনিভার্সাল সেট গুলো বলছি। সেট অফ ইন্টিজার, সেট অফ রেশনাল নাম্বার, এরকম সেট ছিল। এখানে দেখো, এখানে কিন্তু সেটটাও তোমার স্ট্যান্ডার্ড কোনো সেট দেয়নি। সেট যেটা নিয়ে তুমি কাজ করবে সেটাকে ডিফাইন করে দিয়েছে। কিভাবে ডিফাইন করেছে? দেখো কি বলেছে, সেট অফ রেশনাল নাম্বারস আদার দেন ওয়ান। তাই না? সেট অফ রেশনাল নাম্বারস আদার দেন ওয়ান, তার মানে তোমাকে রেশনাল নাম্বারের সেট নিতে হবে, মানে কিউ। ঠিক কিনা? রেশনাল নাম্বারের সেট নেবে কিউ। এবার সেই কিউ থেকে আদার দেন ওয়ান, মানে কিউ থেকে শুধুমাত্র ওয়ান কে মাইনাস করবে। মানে পুরো রেশনাল নাম্বারের সেট তোমার কাছে আছে, শুধুমাত্র ওয়ান এলিমেন্টটাকে বাইরে বের করে দিলে। ঠিক আছে, এবার এই যে সেটটা তৈরি হচ্ছে, এটাকে নাম দেওয়া হচ্ছে কি, কিউ ড্যাশ। বোঝা গেল? কিউ ড্যাশটা কি? কিউ ড্যাশ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার মাইনাস এ সিঙ্গেলটন সেট ওয়ান। ক্লিয়ার? এবার তোমাকে দেখাতে হবে এটা একটা গ্রুপ ফর্ম করবে, বা গ্রুপ ফর্ম করার জন্য একটা অপারেশন দরকার। সেই অপারেশনটাও তোমাকে বলে দিয়েছে, আন্ডার দ্য বাইনারি অপারেশন স্টার। এখানে কোনো স্ট্যান্ডার্ড অপারেশন বলেনি, এখানে একটা স্টার বলে একটা অপারেশন ডিফাইন করছে। ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করছে, যে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি। ঠিক, তোমরা জানো যে মানে স্টারটা একটা অপারেশন, সেই অপারেশনটা স্ট্যান্ডার্ড কোনো অপারেশন না। অপারেশনটা এইভাবে ডিফাইন করা হচ্ছে যে এ প্লাস বি মাইনাস এ বি,
মানে জিনিসটা কিরকম, যদি তুমি ফর এক্সাম্পল ধরো দুটো এলিমেন্ট নিলে 2 স্টার 3, 2 স্টার 3, তো তুমি যদি এই অপারেশন স্টার অপারেশনটা অ্যাপ্লাই করো তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে বলছে 2 + 3 -2 × 3। তার মানে কত হচ্ছে? 2 + 3 হচ্ছে 5, 3 × 6 মানে হচ্ছে -1। বোঝা গেল? এইভাবে অপারেশনটাকে ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমার কাছে সেট ক্লিয়ার হলো, আমার কাছে অপারেশন ক্লিয়ার হলো। আমাকে বলেছে যে এটা একটা আহ, তোমার গ্রুপ ফর্ম করবে, সেটা তোমাকে চেক করতে হবে। ক্লিয়ার তো? চলো স্টার্ট করি। বেশ, প্রথমে আমি এটাকে লিখে নিই যে হেয়ার হেয়ার কিউ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু Q - 1। ওকে, আমার ফার্স্ট প্রপার্টি কি বলছে? ফার্স্ট প্রপার্টি বলছে যে আমাকে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করাতে হবে। তো নাম্বার 1, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করানোর জন্য আমাকে দুটো এলিমেন্ট নিয়ে নিতে হবে। তো লেট লেট এ কমা বি বিলংস টু কিউ ড্যাশ। ঠিক, এ কমা বি বিলংস টু কিউ ড্যাশ। আচ্ছা, এ কমা বি যদি কিউ ড্যাশের মধ্যে থাকে তাহলে এটা অবভিয়াসলি ক্লিয়ার যে এ ইজ নট ইকুয়ালস টু 1, আবার বি ইজ নট ইকুয়ালস টু 1। হ্যাঁ কিনা বলো? এ ইজ নট ইকুয়ালস টু 1, আবার বি ইজ নট ইকুয়ালস টু 1। আমাকে দেখাতে হবে তাদের যে অপারেশন, দুটো এলিমেন্টের মধ্যে যে অপারেশন এ স্টার বি, এই যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাও কিউ ড্যাশের মধ্যে থাকবে, এটা তোমাকে দেখাতে হবে। ওকে, বেশ, তাহলে এ স্টার বি মানে কি বলছে? এ স্টার বি মানে হচ্ছে A + B - A। ওকে, বেশ, এবার এই যে রেজাল্টটা তুমি পাচ্ছ A + B - AB, এটা কিউ ড্যাশের মধ্যে থাকবে সেটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে কিউ ড্যাশের মধ্যে যেহেতু আছে, তাহলে এ আর বি তারা হচ্ছে রেশনাল নাম্বার, এবং আরো একটা জিনিস, তারা 1 নয়। তাহলে এই যে প্রত্যেকটা এলিমেন্ট A + B - AB, প্রত্যেকটা এলিমেন্ট রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে তুমি সিম্পলি অ্যাডিশন, সিম্পলি সাবট্রাকশন অ্যাপ্লাই করছো, তাহলে A + B - AB সেটা অবভিয়াসলি সবসময় কিউ এর মধ্যেই থাকবে। ঠিক কিনা বলো? A + B - AB সবসময় কিউ এর মধ্যে থাকবে। শুধু আমাকে এখন এটা দেখাতে হবে যে A + B - AB এই রেজাল্টটা নট ইকুয়ালস টু 1 হচ্ছে, সেটা দেখাতে পারলেই কাজ হয়ে যাবে। ঠিক তো? তো আমি ধরে নিচ্ছি যে if possible let A + B - AB equals to 1। ওকে, তাহলে ধরো আমি B - AB টাকে লেফটে রাখছি, B - AB ইকুয়ালস টু 1 - A। তাহলে বি টাকে আমি কমন নিচ্ছি, 1 - A ইকুয়ালস টু 1 - A। এবার তুমি তো প্রথমেই বলে দিয়েছো এ নট ইকুয়ালস টু 1, হ্যাঁ কিনা? এ যদি নট ইকুয়ালস টু 1 হয় তাহলে এই দুটো তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এই দুটো তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? বি ইজ ইকুয়ালস টু 1। তোমার কন্ডিশন কি? বি তো নট ইকুয়ালস টু 1, তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে। ঠিক, সো তো A + B - AB is not equals to 1। Hence A star B this is equals to A + B - AB belongs to Q dash। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? প্রত্যেকটা স্টেপ কেন করছি, কিভাবে করছি, একদম মাথার মধ্যে যেন পরিষ্কার ভাবে ক্লিয়ার থাকে। ফার্স্ট আমার যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। সেকেন্ড কি ছিল? সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, নাম্বার 2, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আগে তুমি নিজে মনে আগে সেট করে নেবে যে তোমাকে কি অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে। তোমাকে প্রুফ করতে হবে যে এ স্টার
বি স্টার সি, দিস ইজ ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। এটা তোমাকে প্রুফ করতে হবে, হ্যাঁ কিনা বলো? অ্যাসোসিয়েটিভ এর কাজ তো এটাই। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। তো এ স্টার, আগে আগে লিখে নাও যে লেট এ কমা বি কমা সি বিলংস টু কিউ ড্যাশ। তিনটে এলিমেন্ট যে তুমি নিয়ে কাজ করবে, সেই তিনটে এলিমেন্ট যে কিউ ড্যাশ থেকেই নিচ্ছ, সেটা তো তোমাকে দেখাতে হবে, কারণ এটা তো কোনো স্ট্যান্ডার্ড সেট নয়। এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে এ স্টার বি স্টার সি, দিস ইজ ইকুয়ালস টু, বলো দেখি কি হবে। প্রথমে বি স্টার সিটাকে ভাঙো। তাহলে কত হচ্ছে? এ স্টার বি স্টার সি মানে কত? বি প্লাস সি মাইনাস বি সি। ওকে, ঠিক আছে। বি স্টার সি মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস বি সি। তাহলে এখন তোমার কাছে দুটো এলিমেন্ট, একটা এলিমেন্ট হচ্ছে এ, আর একটা এলিমেন্ট হচ্ছে এই পুরো এলিমেন্টটা। ঠিক, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে পুরো এলিমেন্টটা। তাহলে এই দুটো এলিমেন্টের মাঝে তোমার স্টার অপারেশন করছে। তাহলে কি হবে? ডেফিনেশন, দুটো এলিমেন্টের মধ্যে অ্যাডিশন, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি, দেন মাইনাস তাদের মধ্যে প্রোডাক্ট এ ইন্টু বি প্লাস সি মাইনাস বি সি। সো দিস ইজ ইকুয়ালস টু a plus b plus c minus bc minus ab minus ac plus abc। তো একটু যদি সুন্দরভাবে গুছিয়ে লিখতে চাও, তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস এবিসি, এই জিনিসটা আসছে দেখো। ওকে, এবার তুমি রাইট হ্যান্ড সাইডটা নিয়ে দেখো এই সেম রেজাল্ট পাচ্ছ কিনা। এ স্টার বি স্টার সি, so this is equals to a star b মানে হচ্ছে a plus b minus ab star c। তাহলে ফার্স্ট হচ্ছে দুটোর মধ্যে অ্যাডিশন, তাহলে a plus b minus ab plus c, তারপর সাবট্রাক্ট করে তাদের মধ্যে প্রোডাক্ট a plus b minus ab into c। So this is equals to a plus b minus ab plus c minus ac minus bc plus abc. This is equals to a plus b plus c minus ab minus bc minus ca plus abc। তাহলে আমরা আরবিট্রারি তিনটে এলিমেন্ট নিয়েছিলাম এবিসি, আমরা নিজেও জানি না সেই এবিসি এলিমেন্ট কি, আমরা শুধু এটুকু জানি তারা কিউ ড্যাশ থেকে নেওয়া হয়েছে, তো অবভিয়াসলি তারা আরবিট্রারি এলিমেন্ট। তো আরবিট্রারি এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে। তাহলে সমস্ত কিউ ড্যাশের সমস্ত এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে। তো নিচে লেখো হেন্স, হেন্স এ স্টার বি স্টার সি, this is equals to a star b star c for all a comma b comma c belongs to q dash. Okay, so star is associative on q dash. বলো, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ক্লোজার প্রপার্টি হলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো। নেক্সট আমরা করব আইডেন্টিটি এলিমেন্ট। তোমরা বলতে পারবে যে এই সেটের বা এই অপারেশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি হতে পারে?
স্যার চেষ্টা ওয়ান করো। হবে। ওয়ান? কেন? মাল্টিপ্লিকেশন অপারেশন আছে। সে তো মাল্টিপ্লিকেশন, সে তো অ্যাডিশনও আছে, সাবট্রাকশনও আছে। আবার করে দেখো, এ প্লাস বি আছে, অ্যাডিশন আছে, হুম। তারপর মাইনাস আছে। এটা যেহেতু কোনো স্ট্যান্ডার্ড সেট নয়, এটা যেহেতু কোনো স্ট্যান্ডার্ড অপারেশন নয়, এটাকে বানানো হয়েছে, তাই না? এটা মানুষের দ্বারা বানানো হয়েছে আর্টিফিশিয়ালি, এবং কিভাবে বানিয়েছে সেটাকে ডিফাইনও করে দিয়েছে। তো এটা তুমি আইডেন্টিটি এলিমেন্ট সেভাবে বুঝতে পারবে না। তোমাকে আইডেন্টিটি এলিমেন্ট ক্যালকুলেট করে বের করতে হবে যে এই সেটের এই অপারেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট কি হতে পারে। ক্লিয়ার? তো চলো ট্রাই করি। আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশনটা একবার বলো দেখি। মানে ডেফিনেশন বলতে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা, সেটা একটু বলো। E A is equal to A dot E is equal to A. হ্যাঁ, এটা এবং এটা সমস্ত এ এর জন্য হোল্ড করবে, ওই ওই সেটের সমস্ত এ এর জন্য। তো এই সেম জিনিসই আমরা এখানে ইউজ করব। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি যে লেট লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, আর একটা জিনিস, কুশল কুশল যে অ্যান্সারটা দিলে ওয়ান, তুমি একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছো। কিরকম? আইডেন্টিটি এলিমেন্ট সবসময় সেটের এলিমেন্ট হবে। তো ওয়ান যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, সেটা কি করে কিউ ড্যাশের মধ্যে থাকবে? তুমি তো প্রথমেই বলে দিয়েছো কিউ ড্যাশের মধ্যে ওয়ান নেই, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, স্যার তো লক্ষ্য করিনি। হুম। তো লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট কোথায়? ইন কিউ ড্যাশ, ইন কিউ ড্যাশ। আচ্ছা, যদি যেহেতু কিউ ড্যাশের মধ্যে আছে, তো এটা লিখতেই পারি ই নট ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ কিনা বলো? ঠিক তো, কারণ এটা আমার কাজে লাগতে পারে হয়তো একটু পরে। এবার আমি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি যে লেট এ বিলংস টু কিউ ড্যাশ, এনি আরবিটারি এলিমেন্ট নিলাম। এ স্টার ই, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? এ প্লাস ই মাইনাস এ ই। ঠিক? সো দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস ই, যদি আমি কমন নিই তাহলে ওয়ান মাইনাস এ হচ্ছে। হুম। আচ্ছা, এই যে এ স্টার ই মানে কত, সেটা মানে তো এ হচ্ছে, তাই না? এটা মানে এ হচ্ছে, ধরো এটাকে ইমপ্লাই সিম্বল করে দিলাম। তাহলে কত পাচ্ছ? ই ইন্টু ওয়ান মাইনাস এ, দিস ইজ ইকুয়ালস টু, বোথ সাইডে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। কিছু ভুল করলাম? স্যার জিরো হবে। তা এটা ওই পাশে গিয়ে হুম মাইনাস হুম, হয়ে যাচ্ছে সরি না? সরি সরি, জিরো হচ্ছে, জিরো। ওকে, বেশ, তাহলে ই ইন্টু ওয়ান মাইনাস এ, দিস ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস ইমপ্লাই করা যেতে পারে, হয় ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু জিরো হবে, অথবা ই ইকুয়ালস টু জিরো হবে। একই না? ঠিক। ওয়ান মাইনাস এ কি জিরো হতে পারে? ওয়ান মাইনাস এ কি জিরো হতে পারে? না স্যার। কখনোই হতে পারবে না। কারণ হচ্ছে এটা তো নট ইকুয়ালস টু ওয়ান, ওয়ান মাইনাস এটা কখনোই জিরো হতে পারবে না। সো দিস ইমপ্লাই ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। তার মানে তুমি একটা জিনিস পেয়ে গেলে যে এর আইডেন্টিটি এলিমেন্ট সেটা হচ্ছে জিরো। ওকে, তো নিচে লিখে দাও, সো জিরো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্টটা একদম সহজ আছে, বোঝা গেছে। এবার হচ্ছে আমাকে বের করতে হবে ইনভার্স, যে ইনভার্স এক্সিস্ট করছে কিনা, আর এক্সিস্ট করলেও সেই ইনভার্সটা কি হবে। তো আমি ধরে নিচ্ছি একটা ইনভার্স হচ্ছে এ ড্যাশ। লেট এ ড্যাশ বি অ্যান এলিমেন্ট
in q dash such that a dash ইনভার্সের ডেফিনেশন কি বলছে যে a স্টার a dash দিস ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট হবে, আর আইডেন্টিটি এলিমেন্ট কত পেয়েছো? 0। ঠিক কিনা বল? এটাই তো ইনভার্স এলিমেন্টের ডেফিনেশন, যে ওই এলিমেন্টের সাথে অপারেশন করলে তুমি সবসময় আইডেন্টিটি এলিমেন্টটাকে পাবে। তো a স্টার a dash দিস ইজ ইকুয়ালস টু 0। ওকে, and obviously this belongs to q dash। বেশ, এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, দেন কত আসছে? a প্লাস a dash মাইনাস a dash this is equals to 0, or এটাকে যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, আর তাহলে a dash থেকে কমন নিলাম, a dash ইন্টু 1 মাইনাস a this is equals to মাইনাস a, or a dash equals to হচ্ছে মাইনাস a বাই 1 মাইনাস a, or a dash equals to পাচ্ছ a বাই a মাইনাস 1, a dash equals to পাচ্ছ a বাই a মাইনাস 1। বেশ, এবার কথা হচ্ছে যে আমি তো ইনভার্সটা পেলাম, তাই না? এ ড্যাশ আমি ইনভার্সটা পেলাম, কিন্তু কথা হচ্ছে যে এই যে এ ড্যাশটা পেলে এটা কি আদৌ কিউ ড্যাশের মধ্যে থাকছে সেটাও তোমাকে চেক করতে হবে, ঠিক কিনা? এ বাই এ মাইনাস ওয়ান এটা পি বাই কিউ ফর্মে আছে, তো পি বাই কিউ ফর্মে যদি থাকে তো অবভিয়াসলি এটা রেশনাল নাম্বার। ওকে, আবার দেখো নিচেরটা তোমার নট ইকুয়ালস টু 0 হচ্ছে, আবার এ বলছো তোমার নট ইকুয়ালস টু 1। এ যদি নট ইকুয়ালস টু 1 হয় তাহলে উপরটাও তোমার 1 হচ্ছে না, নিচেরটাও 1 হচ্ছে না, ঠিক আছে? তো সব মিলিয়ে এ ড্যাশ তোমার 1 হচ্ছে না, তো এটা তোমার নট ইকুয়ালস টু, সরি, এটা বিলংস টু কিউ ড্যাশ হচ্ছে, ঠিক? তা তুমি একটা ইনভার্স এলিমেন্ট পেয়ে গেলে যেটা তোমার কিউ ড্যাশের মধ্যে থাকছে। ওকে, তো নিচে লিখে দাও শো এ বাই এ মাইনাস ওয়ান ইজ দ্য ইনভার্স অফ এ, ইনভার্স অফ এ। ওকে, আর যেহেতু তুমি এটা আরবিটারি এলিমেন্ট নিয়েছিলে, তা তো তুমি লিখতে পারো দাস ইনভার্স এক্সিস্ট, ইনভার্স এক্সিস্ট ফর এভরি এলিমেন্ট ইন কিউ ড্যাশ, ইনভার্স এক্সিস্ট ফর এভরি এলিমেন্ট ইন কিউ ড্যাশ। তো চারটে প্রপার্টি যেহেতু স্যাটিসফাই করছে, তো লাস্টে লিখে দাও হেন্স কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ মাইনাস ওয়ান ফর্মস এ গ্রুপ under the binary operation star। পুরোটা ভালো করে দেখে নাও, যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার এখানে কমিউটেটিভ গ্রুপটা প্রুফ করতে হবে না? কমিটিটি বলেছে কি কোশ্চেনে? কোশ্চেনে তো বলেনি, কোশ্চেনে বলেনি বলে আর করিনি। কমিটিটি ঠিক আছে, তুমি বললে যখন একবার চেক করে দেখি কমিটিটিভ হচ্ছে কিনা, ঠিক আছে? বেশ, এটা অন্য কালার ইউজ করছি যেহেতু কোশ্চেনের পার্ট নয়। তুমি বলছো কমিউটেটিভটা একবার চেক করে দেখতে, তো আমি ধরে নিচ্ছি এ কমা বি বিলংস টু কিউ ড্যাশ, দুটো এলিমেন্ট দরকার। কমিউটেটিভ চেক করতে হবে, তার মানে কি আমাকে দেখাতে হবে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ। ওকে, এ স্টার বি একবার ক্যালকুলেট করো, কত হচ্ছে? এ প্লাস বি মাইনাস এ বি। ওকে, আর বি স্টার এ চেক করো, তাহলে কত হবে? বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ, অবভিয়াসলি দুটোই সেম, হ্যাঁ? সো দিস ইমপ্লাই a star b this is equals to b star a for all a comma b belongs to q dash। Okay, hence q dash is commutative under star।
বললে যখন একবারে করিয়ে দিলাম। কারো কোনো কোশ্চেন নেই তাহলে? নেক্সট প্রবলেমে যাই। কোশ্চেন লেখো। প্রুভ দ্যাট a group G comma circle is abelian if and only if a circle B inverse this is equals to A inverse circle B inverse. Okay, for all A comma B belongs to G. এই কোশ্চেনটা 2019 এসেছে। ঠিক আছে, কি বলেছে, একটা গ্রুপ তোমাকে বলে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু গ্রুপ বলে দিচ্ছে, গ্রুপ আর চেক করার কোনো প্রয়োজন নেই। গ্রুপ তোমার কাছে দেওয়া আছে জি কমা সার্কেল, এবার এই গ্রুপটা অ্যাবেলিয়ান হওয়ার কন্ডিশনটা চাইছে। এই গ্রুপটা অ্যাবেলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা বোথ সাইড স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ দিস রেজাল্ট হোল। ক্লিয়ার? তো এটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। তো ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু বলেছে, তো আমরা কি করব, একবার কন্ডিশনটা ধরে নিয়ে অ্যাবেলিয়ান দেখাবো, আর একবার অ্যাবেলিয়ান ধরে ধরে নিয়ে কন্ডিশনটা প্রুফ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করছি, প্রথমে আমরা কন্ডিশনটা ধরে নিই, কন্ডিশনটা ধরে নিয়ে অ্যাবেলিয়ানটা দেখাবো। ক্লিয়ার? তো কন্ডিশনটা ধরে নাও, লেট a circle be inverse this is equals to a inverse circle b inverse. ওকে, আর এগুলো কিন্তু, এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ফর অল a comma b বিলংস টু জি। মানে গ্রুপের সমস্ত এলিমেন্টের জন্য যে রিলেশনটা হোল্ড করছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, বেশ, একটা জিনিস আমাকে বলো, এই যে আমি ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনটার বোথ সাইডে আমি কি ইনভার্স নিতে পারবো? আমি যদি মনে করি যে ইকুয়েশনটা বোথ সাইড আমি ইনভার্স নেব, সেটা কি পসিবল? আর যদি তোমার অ্যান্সার হয় হ্যাঁ পসিবল, তাহলে কেন পসিবল? অঙ্কটা এমন কিছুই নেই, কারণ আমি যদি করে দিই তোমরা এক্সামে এটা ইজিলি নামাতে পারবে। কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে যে কেন করা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ভালো করে বোঝো, জিটা যে একটা গ্রুপ সেটা তোমার অলরেডি কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। ওকে, এ আর বি এলিমেন্ট গুলো জি থেকে নেওয়া হচ্ছে। এ আর বি যদি জি এর মধ্যে থাকে, তাহলে তাদের যে বাই ক্লোজার প্রপার্টি, বাই ক্লোজার প্রপার্টি তুমি কি বলতে পারবে, যে এ সার্কেল বি সেটাও জি এর মধ্যে থাকবে। ঠিক কিনা বলো? আর এ সার্কেল বি যদি জি এর মধ্যে থাকে, তাহলে এ সার্কেল বি জি এর একটা এলিমেন্ট, তাহলে এ সার্কেল বি এরও যে ইনভার্স সেটাও জি এর মধ্যে থাকবে। ঠিক কিনা বলো?
এ সার্কেল বি ইনভার্স সেটাও দেখছো তুমি একটা জি এর এলিমেন্ট হচ্ছে। তাহলে একে এর যে ইনভার্স, এ সার্কেল বি ইনভার্স, তার আবার হোল ইনভার্স, সেটাও তোমার জি এর মধ্যে থাকবে। তার মানে কি, এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে আমি ইনভার্স করতে পারবো, কারণ সেটা জি এরই এলিমেন্ট হচ্ছে। জি এর এলিমেন্ট যদি না হতো আমি কিন্তু ইনভার্স করতে পারতাম না। বোঝা গেল? বেশ, এবার রাইট হ্যান্ড সাইডটা নিয়ে এসো। এটা মুছে দিলাম, ঠিক আছে? তোমরা খাতায় নোট করে নাও জিনিসগুলো, তাহলে বুঝতে পারবে পরে। এটা মুছে দিলাম। বেশ, এবার দেখো, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে ডিসকাস করছি। তুমি বলছো এ আর বি হচ্ছে জি এর এলিমেন্ট। এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্স ও জি এর এলিমেন্ট বাই ইনভার্স প্রপার্টি। একইভাবে বি ইনভার্স ও জি এর এলিমেন্ট বাই ইনভার্স প্রপার্টি, প্রপার্টি নাম্বার 4, গ্রুপের প্রপার্টি। আবার এ ইনভার্স যদি জি এর মেম্বার হয়, বি ইনভার্স যদি জি এর মেম্বার হয়, তাহলে গ্রুপের জি তো গ্রুপ, তাহলে বাই ক্লোজার প্রপার্টি কি বলতে পারবে, যে এ ইনভার্স সার্কেল বি ইনভার্স সেটাও তোমার জি এর এলিমেন্ট। ঠিক। আবার এই পুরোটা যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে বাই প্রপার্টি নাম্বার 4, ইনভার্স প্রপার্টি, তুমি কি বলতে পারছো, এ ইনভার্স সার্কেল বি ইনভার্স হোল ইনভার্স সেটাও তোমার জি এর এলিমেন্ট হবে। তাহলে আমি ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারলাম যে লেফট হ্যান্ড সাইডেও যদি আমি ইনভার্স করি, রাইট হ্যান্ড সাইডেও যদি আমি ইনভার্স করি, মানে অ্যাকচুয়ালি বোথ সাইডে যদি আমি ইনভার্স করি, সেটা ইনভার্স করাটা পসিবল। কারণ ইনভার্স করলেও সেই এলিমেন্ট গুলো জি এরই এলিমেন্ট হচ্ছে, তাই আমি ইনভার্সটা করতে পারবো। ঠিক আছে, তাই আমি কি করছি, বোথ সাইডে ইনভার্স অ্যাপ্লাই করছি। সো দিস ইমপ্লাই এ সার্কেল বি হোল ইনভার্স, তার আবার ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সার্কেল বি ইনভার্স তার ইনভার্স। কিছুই না, আমি বোথ সাইডে ইনভার্স নিয়েছি। বলো সেকেন্ড লাইনটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই, তোমাদের এটা মনে রাখার মতো এমন কোনো কষ্টের কিছু না, কিন্তু জিনিসটা কেন হচ্ছে, কেন করতে পারছি, সেই জিনিসগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো? এবার বলো সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের রেজাল্টটা কত হবে, এটা তোমাদের বলা উচিত। সুমন, বলো সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের রেজাল্টটা কত হবে? ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করো। স্যার ইনভার্স ইনভার্স কেটে ইনভার্স ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, পুরো সেই সেটটা পড়ে থাকে, তাই না? তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে কত হচ্ছে, এ সার্কেল বি, আর রাইট হ্যান্ড সাইডে এ ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান ইনভার্স। না, তোমরা ম্যাট্রিক্সে এরকম একটা পড়েছিলে না, যে এ বি হোল ইনভার্স যদি থাকে তার মানে হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স, পড়েছিলে না? চেঞ্জ হয়ে যায় না অর্ডারটা? তো সেম জিনিস এখানেও ঘটবে। তাহলে এ ইনভার্স সার্কেল বি ইনভার্স আর হোল ইনভার্স বলেছে, তার মানে হচ্ছে বি ইনভার্স হোল ইনভার্স সার্কেল এ ইনভার্স হোল ইনভার্স। বোঝা গেল? পুরো পুরোটার যদি ইনভার্স করো তাহলে সেটা পার্ট পার্ট করে ব্রেক হবে, ব্রেক করার সময় সেটা অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি ইনভার্স তার হোল ইনভার্স মানে কি, বি সার্কেল এ ইনভার্স তার হোল ইনভার্স মানে কি, এ। তাহলে আমি ফাইনালি কি পেলাম, এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি সার্কেল এ। এটা কি, ফর অল এ কমা বি বিলংস টু জি। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারছো, হেন্স হেন্স জি কমা সার্কেল ইজ abelian. Okay, hence g comma circle is abelian.
ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টটা কমপ্লিট। এবার সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্ট মানে কি, আমরা অ্যাবিলিয়ান ধরে নেব, তারপর আমরা ওই কন্ডিশনটা প্রুফ করব। ক্লিয়ার? তো নেক্সট লেখো, কনভার্সলি conversely, let G comma circle be an abelian group. G comma circle be an abelian group. Okay? G comma circle যদি abelian group হয়, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো? দেন বলো, A circle B, this is equals to B circle A, একই না? For all A comma B belongs to G. ওকে, তা সেম কনসেপ্ট যেমন আগেরটাই বোঝালাম, সেম কনসেপ্টে তুমি এখানে বোথ সাইডে ইনভার্স নাও। তাহলে কত হচ্ছে, এ সার্কেল বি ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু বি সার্কেল এ ইনভার্স। বেশ, সো এখান থেকে কি বলতে পারছো, এ সার্কেল বি ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু আমি ব্রেক করি তাহলে কত হবে বলো, এ ইনভার্স সার্কেল বি ইনভার্স, তাই না? আর এটা কি সবার জন্য হোল্ড করবে, ফর অল এ কমা বি বিলংস টু জি। তাহলে দেখো, আমি কন্ডিশন থেকে অ্যাবেলিয়ান প্রুফ করেছি, আবার অ্যাবেলিয়ান থেকে কন্ডিশন প্রুফ করেছি। তো ফাইনালি স্টেটমেন্টটা লিখে দাও, হেন্স হেন্স জি কমা সার্কেল ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ if and only if a circle b inverse, this is equals to a inverse circle b inverse for all a comma b belongs to, ব্যাস একদম পারফেক্ট একটা এক্সাম্পল, পারফেক্ট একটা সলিউশন কমপ্লিট। একটা এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবসময় গ্রুপের মধ্যে ইউনিক হয়, এটা আশা করি প্রত্যেকেই জানো, তো এটা মাথার মধ্যে রাখবে। একইভাবে একটা এলিমেন্টের ইনভার্স সেটাও সবসময় ইউনিক হয়, মানে এমন কখনোই পসিবল নয় যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স দুটো থাকছে, সেটা পসিবল নয় কখনো। একটা এলিমেন্টের ইনভার্স একটাই হবে। ওকে, বেশ। তো এই দুটো কোশ্চেন আমাদের করানো বাকি ছিল। এটা আগের দিন বলে দিলে তোমরা হয়তো এতে বুঝতে পারতে না, থিওরেমটা বুঝে যেতে, কিন্তু প্রথম যে অঙ্কটা করেছি সেটা বুঝতে পারতে না। যাই হোক, সাবগ্রুপটা স্টার্ট করেছিলাম। সাবগ্রুপটা ইন্টারসেকশনের ওই অঙ্ক অতদূর পর্যন্ত করেছিলাম, ঠিক তো? সেখানে অনেক কিছু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট গুলো করবে। আমি যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিক লেখো, সাইক্লিক গ্রুপ। দেখি আর কিছু আছে কিনা সাবগ্রুপে। ইন্টারসেকশনটা তো করানো হয়ে গেছে। হ্যাঁ, আগের দিন ইন্টারসেকশনের যে প্রুফটা করলাম, আম, যে ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ অলওয়েজ এ সাবগ্রুপ, এবং শুধু দুটো নয়, যে কোনো ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন অফ সাবগ্রুপস অলওয়েজ সাবগ্রুপই হবে। ওকে, এবার আমার থিওরেমটা দেখো শুধুমাত্র ইন্টারসেকশন নিয়ে, ইউনিয়ন নিয়ে নয়। তার মানে এটা ক্লিয়ার যে ইউনিয়নের জন্য হয়তো সবসময় পসিবল হবে না, ঠিক কিনা? ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ অলওয়েজ এ সাবগ্রুপ, বাট ইউনিয়নের জন্য এটা সবসময় পসিবল হয় না। এবার ইউনিয়নের জন্য যে সবসময় পসিবল হয় না সেটা প্রুফ তোমার কাছে চাইবে না, কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে যে একটা এক্সাম্পল দাও যে ইউনিয়নের জন্য এটা হবে না। বুঝতে পারলে কি বললাম?
ওকে, কোশ্চেনটা ধরো 5 মার্কস এরকম ভাবে দিয়ে দিল যে শো দ্যাট intersection of two subgroups is always a subgroup. Okay. uh, is this possible for union? ধরো এইভাবে কিছু একটা দিয়ে দিল। তো ইজ দিস পসিবল ফর ইউনিয়ন যখনই বলছে, তার মানে এটা নয় যে তোমাকে একটা প্রুফ দিতে হবে, সেটা নয়, তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিতে হবে যে এই এক্সাম্পলটা থেকে আমি বুঝতে পারছি ইউনিয়ন এটা সম্ভব না। তো সেটা আমি বলে দিচ্ছি যে আমি এখানে লিখে দিই, নাহলে তোমাদের গন্ডগোল হয়ে যাবে, যে ইউনিয়ন অফ টু সাবগ্রুপস may not be a subgroup, may not be a subgroup। বেশ, ধরো আমি একটা গ্রুপ নিচ্ছি, জি একটা গ্রুপ নিলাম, জেড কমা অ্যাডিশন। ওকে, এটা একটা গ্রুপ। এবার এর আমি দুটো সাবগ্রুপ নিচ্ছি। সাবগ্রুপ ধরো একটা একটা নিলাম এইচটাকে ধরো ধরো নিলাম 2Z অ্যাডিশন নিলাম। ওকে, 2Z অ্যাডিশন মানে কি, সেট অফ ইন্টিজার যেটা আছে সেখান থেকে শুধুমাত্র 2 মাল্টিপ্লাই যেগুলো আছে, 2 মাল্টিপ্লাই বলতে ধরো তুমি 0 নিলে, 2 নিলে, 4 নিলে, 6 নিলে, এদিকে ধরো তুমি -2 নিলে, -4 নিলে, -6 নিলে, এই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে তুমি কি বানালে, এইচটাকে বানালে। ঠিক আছে, একইভাবে তুমি ধরো কে একটা বানালে সাবগ্রুপ, যেখানে তুমি 3Z অ্যাডিশন নিচ্ছ। 3Z অ্যাডিশন, 3Z অ্যাডিশন মানে কি, সেখানে কিন্তু 0 থাকবে, 3 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, ডট ডট ডট, 3 মাল্টিপল। একইভাবে এদিকে -3 থাকবে, -6 থাকবে, -9 থাকবে, অ্যান্ড সো অন। ক্লিয়ার? দুটো সাবগ্রুপ তুমি নিলে, এইচ আর কে, অবভিয়াসলি এটা হচ্ছে জি এর সাবগ্রুপ। এখন তোমাকে দেখাতে হবে এইচ ইউনিয়ন কে। এইচ ইউনিয়ন কে, সেটা তোমার সাবগ্রুপ ফর্ম করছে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। এইচ ইউনিয়ন কে, এইচ ইউনিয়ন কে মানে হচ্ছে তোমাকে এমন এলিমেন্ট নিতে হবে যেটা এইচ অথবা কে এর মধ্যে যে কোনো একটাতে থাকলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এইচ ইউনিয়ন কে গ্রুপ, আর অপারেশন কি, অ্যাডিশন। কারণ অপারেশন তো চেঞ্জ হয় না সাবগ্রুপের ক্ষেত্রে, আমি আগের দিনই বলেছি। বেশ, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 2 একটা এলিমেন্ট যেটা অবভিয়াসলি এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে। কেন? 2 তোমার এইচ এর মধ্যে আছে, এইচ এর মধ্যে আছে মানে ইউনিয়নের মধ্যেও আছে। আর একটা এলিমেন্ট নিচ্ছে 3, সেটা তোমার এইচ ইউনিয়ন কে এর মধ্যে থাকছে, কারণ এটা কে এর এলিমেন্ট। তুমি যদি অ্যাডিশন বলেছে, তো 2 + 3 যদি করো কত আসছে, 5। 5 কি এইচ এর এলিমেন্ট? 5 কি কে এর এলিমেন্ট? কারোর এলিমেন্ট না। তার মানে 5 কিন্তু ডাজ নট বিলংস টু এইচ ইউনিয়ন কে। তাহলে এইচ ইউনিয়ন কে এর মধ্যে তুমি অ্যাটলিস্ট একটা এক্সাম্পল পেয়ে যাচ্ছ যেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না। ঠিক, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না, তার মানে এইচ ইউনিয়ন কে ডাজ নট ফর্ম এ গ্রুপ। ওকে, ঠিক আছে। তার মানে কি কোনো কোনো সময় ইউনিয়নটা গ্রুপ হবে না, তা সেরকম না। এমন কিছু এক্সাম্পল পাওয়া যেতেও পারে যেখানে হয়তো এই ইউনিয়নটা গ্রুপ ফর্ম করছে। ঠিক আছে, যার জন্য এখানে বলা হয়েছে মে নট বি এ গ্রুপ। ঠিক আছে, তো গ্রুপ হতেও পারে, নাও হতে পারে। মে নট বি বলেছে মানে হবে না, সেই কেসটা তোমাকে দেখাতে হবে। ওকে, চলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। কোশ্চেন লেখো,
let H is equals to A, B, C, D such that determinant of A, B, C, D is equals to 1. Prove that H is a subgroup of the group GL2, R. কে বলতে পারবে GL2, R জিনিসটা কি? বলেছি, গ্রুপের ফার্স্ট ক্লাসেই বলেছি GL2, Rটা কি। মনে করো, একজন অ্যান্সার করবে। পারবে না? গ্রুপের ফার্স্ট ক্লাসে খাতা দেখো, GL2, R কি বলেছিলাম, বারবার বলে দিয়েছিলাম এটা আমি। Sir, 2, 2 non-singular matrix of real number. হ্যাঁ, 2x2 নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ রিয়েল নাম্বার। GL2 এর ফুল ফর্ম কি ছিল? জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ম্যাট্রিসেস, অর্ডার 2 রিয়েল ম্যাট্রিসেস। বোঝা গেল? GL2, R এর ফুল ফর্ম ছিল এটা। ওকে, তাহলে কোশ্চেনটা কি বলেছে ভালো করে বোঝো। এখানে বলেছে GL2, R, তো GL2, R যে গ্রুপ ফর্ম করে, অবভিয়াসলি বলে দিয়েছে গ্রুপ। এটা যে গ্রুপ ফর্ম করে সেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, গ্রুপের ক্লাসে পড়েছিলাম। তো আগে GL2, R জিনিসটা কি সেটা আমি একবার লিখে দিচ্ছি। GL2, R মানে হচ্ছে সেই সমস্ত 2x2 ম্যাট্রিক্স এর কালেকশন, মানে ধরো ABCD 2x2 ম্যাট্রিক্স এর কালেকশন, সাচ দ্যাট তাদের যে ডিটারমিন্যান্ট অফ ABCD সেটা কি হতে হবে, নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, আর এখানে যেটা বলেছে, এইচটা কি বলেছে? এইচটা বলেছে সেই সমস্ত 2x2 ম্যাট্রিক্স এর কালেকশন সাচ দ্যাট ডিটারমিন্যান্ট অফ ABCD সেটা ইকুয়ালস টু 1 হবে। তো অবভিয়াসলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এইচটা কি হচ্ছে, এইচটা হচ্ছে সাবসেট অফ GL2, R। হ্যাঁ কিনা বলো? সাবসেট সাবসেট হচ্ছে, এটা ক্লিয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে এটা সাবগ্রুপ হবে কিনা, এটাই তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এটা যে সাবসেট হচ্ছে এটা ক্লিয়ার তো সবার?
না আমাকে এক্সপ্লেন করতে হবে কেন সাবসেট হচ্ছে? বলো। আশা করি এটা ক্লিয়ার সবার সাবসেট কেন হচ্ছে, কারণ তুমি জিতে দেখতে পাচ্ছ এখানে সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে নেওয়া হয়েছে যারা নন সিঙ্গুলার, আর এখানে সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে নেওয়া হয়েছে যারা নন সিঙ্গুলার তো অবশ্যই, কিন্তু ডিটারমিন্যান্টটাকে স্পেসিফাই করা হয়েছে যে ডিটারমিন্যান্টটাকে এক্স্যাক্টলি ওয়ানই হতে হবে, অন্য কোনো ডিটারমিন্যান্টে অন্য কোনো নন জিরো ডিটারমিন্যান্ট নিলে হবে না, শুধুমাত্র ওয়ান আসছে এরকম ডিটারমিন্যান্টের ম্যাট্রিক্স গুলোকে নিতে হবে। তো অবভিয়াসলি এইচটা জিএল টু আর এর সাবসেট হচ্ছে। আচ্ছা, জিএল টু আর যখন করেছিলাম সেখানে আমার অপারেশন কি ছিল? কারণ পুরো কোশ্চেনটা দেখো, পুরো কোশ্চেনে আমার কিন্তু অপারেশন মেনশন নেই। কেন মেনশন নেই? কারণ এই যে জিএল টু আর বলে দিয়েছে, জিএল টু আর সম্পর্কে তোমরা অলরেডি জানো, এটা তোমার টেক্সট বুক বলো বা তোমার কোশ্চেন পেপার বলো সবাই এটা ধরে নেবে যে তোমরা প্রত্যেকে এতটা ম্যাচিওর যে জিএল টু আর জিনিসটা কি সেটা তোমরা জানবে। যার জন্য দেখো এখানে তোমার কোনো অপারেশন ডিফাইনও করেনি। তো জিএল টু আর যখন আমরা প্রুফ করেছিলাম তখন আমরা দেখেছিলাম সেখানে অপারেশন আমরা ইউজ করেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক। এবার সাবগ্রুপের ডেফিনেশন কি বলছে? সাবগ্রুপের ডেফিনেশন বলছে যে তুমি যখন কোন একটা সাবগ্রুপ বানাবে তোমাকে অপারেশনটাকে সেম রাখতে হবে। তাহলে এই যে এইচ এর উপর তুমি কাজ করবে এখন, তাহলে এইচ এর যে অপারেশন সেই অপারেশনটাকেও সেম থাকতে হবে। ঠিক তো? তাহলে তোমার ফার্স্ট যে কাজটা হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, সেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা একবার চেক করবে। ওকে, তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা তার জন্য তুমি কি করবে, দুটো এলিমেন্ট নিয়ে নাও। ওকে, আমি দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, লেট এ কমা বি বিলংস টু এইচ। যেহেতু এটা ম্যাট্রিক্সের সেট তো আমি ক্যাপিটাল এ বি নিচ্ছি ম্যাট্রিক্স বোঝানোর জন্য। এ কমা বি বিলংস টু এইচ। আচ্ছা, এ কমা বি যদি এইচ এর মধ্যে থাকে তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো? ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট অফ বি ইকুয়ালস টু ওয়ান, একই না বলো? কারণ এইচ এর কন্ডিশন তো এটাই যে ডিটারমিন্যান্টটাকে ওয়ান হতে হবে। এবার এদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা এইচ এর মধ্যে থাকছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। প্রথম কথা হচ্ছে এবি যে ম্যাট্রিক্সটা হবে, এবি যে ম্যাট্রিক্সটা হবে সেটাও টু বাই টু ম্যাট্রিক্স হবে। ঠিক। ঠিক তো? তাহলে এবি যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটাও টু বাই টু ম্যাট্রিক্স হচ্ছে। এখন শুধু দেখতে হবে তাদের ডিটারমিন্যান্টটা ওয়ান হচ্ছে কিনা। তো ডিটারমিন্যান্ট অফ এবি মানে কি? ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ বি। ডিটারমিন্যান্ট এ মানে কত? ওয়ান ইন্টু ওয়ান, সো দিস ইজ ইকুয়ালস টু ওয়ান। তা তুমি এটা বলতে পারছো যে এবি যে ম্যাট্রিক্সটা পাচ্ছ প্রোডাক্ট ম্যাট্রিক্স সেটা এইচ এর মধ্যেই থাকছে। তো এইচ এর মধ্যে যদি থাকে তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। তো দেয়ারফোর A belongs to H, comma B belongs to H. This implies AB belongs to H. ঠিক। আচ্ছা, এবার যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে অ্যাসোসিয়েটিভ হয় সেটা তোমরা কিন্তু প্রত্যেকে জানো। তো ছোটবেলাতেই ক্লাস টুয়েলভেই পড়েছিলে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ বাট মে নট বি কমিউটেটিভ, এরকম পড়েছিলে। তো সেই জাস্ট সেটাই লিখে দেবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। অন রিয়েল নাম্বার লেখো, কারণ তোমরা এখন এতটা ম্যাচিওর হয়ে গেছো যে এখন রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার দুটো কনসেপ্ট তোমাদের মধ্যে চলে এসেছে। তো কমপ্লেক্স এর ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ নাও হতে পারে। তো রিয়েল নাম্বারের ওপর যেটা সবসময় অ্যাসোসিয়েটিভ হবে সেটা তোমাকে মেনশন করতে হবে। যার জন্য এই যে ওয়ার্ডটা মেনশন করেছে এখানে জিএল টু আর, আর আর শব্দটা দেওয়ার মানে আর লেটারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেটা রিয়েল নাম্বারের উপর কাজ করছে, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে রিয়েল নাম্বার। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এটা তো খুবই সহজ। আই টু, আই টু মানে কত? 1001, সেটা কোথায় থাকছে? বিলংস টু এইচ থাকছে, বিকজ
since determinant of I2 this is equals to 1, যে কোনো আইডেন্টিটি এলিমেন্টের যে কোনো আইডেন্টিটি এলিমেন্টের তোমার ডিটারমিনেন্ট 1ই হয়। ঠিক আছে, বেশ। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে তোমাকে দেখাতে হবে যে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা। ঠিক তো? তো ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা সেটা বোঝার জন্য প্রথম কথা হচ্ছে যে একটা এলিমেন্ট নিয়ে নাও, লেট এ বিলংস টু এইচ। আচ্ছা, এ যদি এইচ এর মধ্যে থাকে তার মানে কি ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 1। এবার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয় তার মানেই তো ইনভার্স এক্সিস্ট করবে। সো দিস ইমপ্লাই এ ইনভার্স এক্সিস্ট, হ্যাঁ কিনা বলো? কারণ তুমি বলছো ডিটারমিনেন্টটা হচ্ছে নন জিরো, তো এ ইনভার্স এক্সিস্ট। এবার এই যে এ ইনভার্সটা এক্সিস্ট করছে ঠিক আছে, কিন্তু এ ইনভার্সটা যে এইচ এর মধ্যেই এক্সিস্ট করবে সেটাও তোমাকে দেখাতে হবে। ঠিক? তো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স তার মানে কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, তার মানে কত হচ্ছে 1/1। সো দিস ইজ ইকুয়ালস টু 1। তো নিচে লিখে দাও, সো এ ইনভার্স এক্সিস্টস ইন এইচ ফর অল এ বিলংস টু এইচ। ঠিক আছে, 4টে প্রপার্টি স্যাটিসফাই করলো। তো নিচে লিখে দাও, সো এইচ forms a subgroup of GL2 form R। আচ্ছা, এই GL2R যেটা, এই GL2R টাকে কার সাবগ্রুপ বলেছিলাম মনে রাখবে, ঠিক আছে? যেটা এইচ পেলে, এই যে এইচ যে সেটটা পেলে এটারও একটা নাম আছে, এটাকে বলা হয় SL2R। বলা হয় SL2R। এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল, এসব লাগবে না তোমাদের, তাও জেনে রাখো, স্পেশাল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 রিয়েল ম্যাট্রিসেস। বোঝা গেল? তা তোমরা কি পেলে সিকোয়েন্সটা? SL2R সেটা তোমার সাবসেট হচ্ছে GL2R এর। ঠিক আছে, আবার GL2R সাবসেট পেয়েছিলে কার? M2R এর। M2R এর M2R ডট সেটাও তোমার গ্রুপ ফর্ম করেছিল, GL2R ডট সেটাও গ্রুপ ফর্ম করেছে, SL2R ডট সেটাও গ্রুপ ফর্ম করেছে। তার মানে কি বলতে পারছো যে GL2R এটা সাবগ্রুপ অফ M2R, একইভাবে SL2R এটাও সাবগ্রুপ অফ M2R। তো কখনো যদি কোশ্চেন এটা দেয় যে শো দ্যাট SL2R ইজ এ সাবগ্রুপ অফ M2R, তো কনফিউজ হবে না। ঠিক আছে, একই কোশ্চেন, জাস্ট তোমাকে ওটা ফলো করতে হবে। M2R এর ক্ষেত্রে কি ছিল? M2R মানে হচ্ছে এখানে সমস্ত ম্যাট্রিক্স ছিল, 2/2 সমস্ত ম্যাট্রিক্স, সিঙ্গুলার বলো নন সিঙ্গুলার বলো সব, এখানে ডিটারমিনেন্টে কোনো রেস্ট্রিকশন ছিল না। আর এটার ক্ষেত্রে কি ছিল? এটার ক্ষেত্রে বলেছিল ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0। আর এক্ষেত্রে কি করেছে? এক্ষেত্রে ডিটারমিনেন্টটাকে আরো রেস্ট্রিক্ট করে দিয়েছে, এটা বলেছে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1। তো এই তিনটে সেট ভালো করে মনে রাখবে এবং এই তিনটেই হচ্ছে ইউনিভার্সাল। ঠিক আছে, M2R, GL2R আর SL2R। আগের দিন আমরা অর্ডার অফ অ্যান এলিমেন্ট পড়েছিলাম, যারা ক্লাস করোনি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে। অর্ডার অফ অ্যান এলিমেন্টের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট।
কারণ এর পরে যে আমাদের টপিকটা শুরু হচ্ছে সেই টপিকের নাম হচ্ছে সাইক্লিক গ্রুপ। আর সাইক্লিক গ্রুপ পড়তে গেলে বুঝতে পারবে যে কোনো এলিমেন্টের অর্ডার বোঝাটা কতটা ইম্পর্টেন্ট। গ্রুপ থিওরির সব থেকে ইম্পর্টেন্ট টপিক যদি বলো আমি বলবো সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। ভীষণই ইম্পর্টেন্ট টপিক সাইক্লিক গ্রুপ। ওকে। সাইক্লিক গ্রুপের কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি ডেফিনেশনে পরে যাব। আগে আহ আগে তোমরা আমাকে বলো এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি, মানে তোমরা অ্যান্সার করতে পারছো কিনা দেখি। তাহলে তোমরা সাইক্লিক গ্রুপের ডেফিনেশনটা খুব ইজিলি বুঝে যাবে। ধরো আমি একটা গ্রুপ নিচ্ছি, জেড কমা অ্যাডিশন। জেড কমা অ্যাডিশন, এটা যে একটা গ্রুপ সেটা তোমরা সবাই দেখেছো, আমরা ফার্স্ট ক্লাসে প্রুফ করেছিলাম। আমার কোশ্চেন হচ্ছে যে এই জেড কমা অ্যাডিশনের মধ্যে তোমরা এমন কোনো এলিমেন্ট খুঁজে পাবে যার হেল্প নিয়ে যার হেল্প নিয়ে তুমি জেড এর সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে। যার হেল্প নিয়ে তুমি জেড এর সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে। হ্যাঁ স্যার, জিরো। জিরো কে জিরোর হেল্প নিয়ে তুমি কি করে ওয়ান কে রিপ্রেজেন্ট করবে? কোয়েশ্চেনটা আরেকবার একটু বলুন। কোশ্চেনটা এটাই হচ্ছে যে তোমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে এলিমেন্টকে নিজের সাথে অপারেশন করে নিজের সাথে অপারেশন করে পুরো হোল সেটকে রিপ্রেজেন্ট করতে হবে। এবার নিজের সাথে অপারেশন করতে করতে হয় বলতে, বেশ এখানে একটা জিনিস বলে দিই, না বললে তোমরা অ্যান্সার করতে পারবে না। দেখো, যখনই দেখবে যে অ্যাডিশন আছে, যখনই দেখবে তোমার অ্যাডিশন আছে, অ্যাডিশন যদি থাকে না, তো সেক্ষেত্রে তুমি যে এলিমেন্ট নিয়ে কাজ করবে, যে তোমাকে যে এলিমেন্টটা খুঁজে বের করতে বলছি তার সাথে তুমি ইন্টিজার মাল্টিপ্লাই করবে, এন এ। বুঝতে পারলে কি বললাম? এন এ। আর যদি দেখো মাল্টিপ্লিকেশন আছে, সেক্ষেত্রে কি করবে? ওই এলিমেন্ট গুলোকে নিজের সাথে মাল্টিপ্লাই করছো, তাহলে তখন কি হবে? এ টু দি পাওয়ার এন হবে। মানে যখন অ্যাডিশন করছো অ্যাকচুয়ালি কি সেম এলিমেন্টের সাথে যদি অপারেশন করো, তাহলে এ প্লাস এ, এ প্লাস এ প্লাস এ, এ প্লাস এ প্লাস এ, এরকম ডট 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 করে যাচ্ছে। হ্যাঁ কি না? তার মানে অ্যাকচুয়ালি এটা আসছে কত? এন এ। এবারে এই এনটা কি হতে পারে? এনটা তোমার ইন্টিজার হতে পারে, এন বিলংস টু জেড। এবার যখন মাল্টিপ্লিকেশন অপারেশন থাকবে তখন কি হচ্ছে? এ ডট এ, এ ডট এ ডট এ, এরকম ভাবে হচ্ছে, তার মানে তোমার পাওয়ার হচ্ছে। তো সেম ভাবে এখানেও কিন্তু এন বিলংস টু জেড। বোঝা গেল? তো এখানে আমার আছে কই অপারেশন? অ্যাডিশন অপারেশন। তো অ্যাডিশন অপারেশন যদি থাকে আমাকে এই কেসটা নিতে হবে, এন এ। ঠিক আছে? তো আমি বলছি তুমি এমন একটা এলিমেন্ট এ খুঁজে বের করো যাকে নিজের সাথে অপারেশন করলে তুমি পুরো ইন্টিজারকে রিপ্রেজেন্ট করতে পারবে। মানে এই এন এ ফর্মে তুমি যদি সাজাও তাহলে পুরো ইন্টিজার চলে আসবে। স্যার ওয়ান হবে? ভেরি গুড, ওয়ান হবে। ওয়ানের সাথে জিরো মাল্টিপ্লাই করো, কারণ এন তো জেড বলেছে না। ওয়ানের সাথে জিরো মাল্টিপ্লাই করো, জিরো পেয়ে যাচ্ছ। ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করো, ওয়ান পেয়ে যাচ্ছ। ওয়ানের সাথে টু মাল্টিপ্লাই করো, টু পেয়ে যাচ্ছ। ওয়ানের সাথে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করো, মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছ। ওয়ান হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা পুরো সেট অফ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করতে পারছে।
ঠিক, মানে জেড অ্যাডিশন যে গ্রুপটা আছে ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারছে শুধুমাত্র সিঙ্গেল একটা এলিমেন্ট, সেটা কত, a ইজ ইকুয়ালস টু 1। তো সাইক্লিক গ্রুপের ডেফিনেশন বলছে এটাই যে কোনো গ্রুপের মধ্যে, ঠিক আছে, আচ্ছা সাইক্লিক গ্রুপ বলে দিয়েছে, তার মানে এটা অবভিয়াসলি গ্রুপ ফর্ম করবে, তো তোমাকে গ্রুপ চেক করার কোনো প্রয়োজন নেই। ওকে, শুধু সাইক্লিক হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো যদি দেখো যে কোনো গ্রুপের মধ্যে এমন অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তুমি পেলেই হবে, অ্যাটলিস্ট যদি একটা এলিমেন্ট এরকম এক্সিস্ট করে যেটা ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারছে, তাহলে ওই গ্রুপটাকে আমি বলবো সাইক্লিক গ্রুপ। তুমি এখানে জেড অ্যাডিশনের মধ্যে একটা এলিমেন্ট পেয়ে গেছো a ইজ ইকুয়ালস টু 1, যেটা পুরো গ্রুপটাকে রিপ্রেজেন্ট করতে পারছে, তো জেড অ্যাডিশন হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, আর যে এলিমেন্টটা এরকম পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারছে সেই এলিমেন্টকে বলা হয় জেনারেটর, কারণ এ কি করছে, পুরো সেটটাকে জেনারেট করছে। ঠিক আছে, পুরো সেটটাকে জেনারেট করছে। এবার থিওরাম বলছে যে জেনারেটর কখনো সিঙ্গেল এক্সিস্ট করে না। কি বললাম, জেনারেটর কখনো সিঙ্গেল এক্সিস্ট করে না এক্সেপ্ট যদি ওই জেনারেটরটা কোনো আইডেন্টিটি এলিমেন্ট না হয়। যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটাই জেনারেটর এক্সিস্ট করবে, কিন্তু যদি নন আইডেন্টিটি এলিমেন্ট জেনারেটর হয়, কারণ এই যে a ইজ ইকুয়ালস টু 1 পেয়েছো, এটা তো নন আইডেন্টিটি এলিমেন্ট, কারণ জেড অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট কি, 0। তো a ইজ ইকুয়ালস টু 1 এটা হচ্ছে একটা নন আইডেন্টিটি জেনারেটর। তো বলছে নন আইডেন্টিটি জেনারেটর যদি হয় তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট আর একটা জেনারেটর এক্সিস্ট করবে, সেটা কি হবে, সেটা হচ্ছে a ইনভার্স। তাহলে এ যদি একটা জেনারেটর হয় এবং যদি নন আইডেন্টিটি হয় তাহলে এ ইউনিভার্সও একটা জেনারেটর হবে। তাহলে এখানে 1 এর ইনভার্স কত, মাইনাস বলো, ওয়ান। -1। তার মানে এ ইকুয়ালস টু 1 যদি একটা জেনারেটর হয় তাহলে এ ইকুয়ালস টু -1ও একটা জেনারেটর হবে। চেক করে দেখো, -1 এর সাথে 0 মাল্টিপ্লাই করো, -1 এর সাথে -1 মাল্টিপ্লাই করো, -1 এর সাথে -2 মাল্টিপ্লাই করো, -1 এর সাথে 1 মাল্টিপ্লাই করো, সমস্ত এলিমেন্ট পেয়ে যাচ্ছে। তাহলে জেড অ্যাডিশনের মধ্যে তুমি দুটো জেনারেটর পেলে, 1 আর -1। আর কোনো জেনারেটর কি পাবে, আর কোনো জেনারেটর পাবে না, পাওয়া সম্ভব না। এই দুটোই পাবে। ঠিক আছে, এবার আসি আমি ডেফিনেশন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, জেনারেটর জিনিসটা কি, সাইক্লিক গ্রুপ জিনিসটা কি। এমন একটা এলিমেন্ট তোমাকে খুঁজে বের করতে হবে যেটা ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে, এবং যদি তুমি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পেয়ে যাও তাহলেই বলতে পারবে ওটা একটা সাইক্লিক গ্রুপ, আর ওই এলিমেন্টটাকে বলা হবে জেনারেটর। আর একটা জেনারেটর যদি পাও তাহলে তার ইনভার্সটাও সবসময় জেনারেটর হবে। আইডেন্টিটির ক্ষেত্রে কেন বলা হচ্ছে সে নিজেই জেনারেটর, কেন আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্সও হচ্ছে সে নিজেই। ঠিক আছে, যার জন্য থিওরামের মধ্যে বলা হয় যে নন আইডেন্টিটি জেনারেটর, মানে ইনভার্স অফ নন আইডেন্টিটি জেনারেটর অলওয়েজ উইল বি এ জেনারেটর, এটাকে বলা হয়, থিওরামটাকে এটা এভাবে লেখা হয়। যাই হোক, এবার আমি সাইক্লিক গ্রুপের ডেফিনেশনে আসি, ডেফিনেশনটা লিখছি, তোমরা ভেরিফাই করে দেখবে যে যেটা বোঝালাম সেটা ম্যাচ করছে কিনা। ওকে, a group G comma circle is said to be a cyclic group, said to be a cyclic group if there exists an element A in G such that G is equals to, দেখো G is equals to লিখেছে মানে পুরো সেটটা equals to a to the power n such that n belongs to set। কুশল, আমি আগের দিন বললাম না যখন অর্ডারের এলিমেন্ট পড়ছিলাম, অর্ডারের এলিমেন্ট পড়ার সময় আমি বললাম যে
বাই ডিফল্ট আমাদের অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়। যখন আমরা ডেফিনেশন লিখি, বাই ডিফল্ট আমাদের অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়। কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখো যে অপারেশন মেনশন করেনি, তোমাকে বাই ডিফল্ট ওটা ধরে নিতে হবে মাল্টিপ্লিকেশন অপারেশন। সাইক্লিক গ্রুপের কথা বলছি, ঠিক আছে? বা অর্ডার অফ এলিমেন্টের কথা, অর্ডার অফ এলিমেন্টের কনসেপ্টটা সাইক্লিক গ্রুপে বেশি কাজে লাগে। তো ওখানেও সেম, যদি অপারেশন মেনশন না থাকে তোমাকে বাই ডিফল্ট ধরতে হবে ওটা মাল্টিপ্লিকেশন। যার জন্য সাইক্লিক গ্রুপের ডেফিনেশনে দেখো এ টু দি পাওয়ার এন করেছে, তার মানে কি মাল্টিপ্লিকেশন ইউজ করেছে। তাই তো বললাম একটু আগে, এই যে এ টু দি পাওয়ার এন কেসটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? দেখো এবার তোমার গ্রুপের যে আমি যে একটু আগে বোঝালাম সেটা স্যাটিসফাই করছে কিনা। ওকে, এটাকে ডিনোট করা হয় কিভাবে? সবসময় তো এইভাবে এতটা বড় লিখবে না, এভাবে লেখা হয় জি ইজ ইকুয়ালস টু দিস। এটাকে প্রোনাউন্স করবে কিভাবে? জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, জেনারেটেড বাই এ। বা তুমি যদি আরো শর্টে প্রোনাউন্স করতে চাও, জি ইজ জেনারেটেড বাই এ বাস। এই যে জেনারেটেড ওয়ার্ডটা ইউজ করছো, জেনারেট করছে, আর জেনারেট তখনই করবে যদি সেটা সাইক্লিক গ্রুপ হয়, আদারওয়াইজ পসিবল নয়। তো জি ইজ জেনারেটেড বলে দিচ্ছ মানে সেটা তোমার সাইক্লিক গ্রুপ। তো জি ইজ জেনারেটেড বাই এ বললেও সেটা সবাই বুঝে নেবে যে তুমি সাইক্লিক গ্রুপ বলছো। ওকে, তো শুধু সিম্পলি এটাও বলতে পারো জি ইজ জেনারেটেড বাই এ, বা জি ইজ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। ঠিক আছে, তো এটা তো মাল্টিপ্লিকেশনের জন্য বলে দিলাম, এবং তোমার ডেফিনেশন জিজ্ঞেস করলে এটাই লিখবে। ওকে, তো শুধু জাস্ট নিচে স্টার্ট দিয়ে লিখে রাখো ইন অ্যাডিটিভ নোটেশন, ইন অ্যাডিটিভ নোটেশন, অ্যাডিটিভ নোটেশনে কি লিখবে? জি ইজ ইকুয়ালস টু এন এ such that n belongs to set, যেটা আমি একটু আগে বোঝালাম। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু জেনারেটেড বাই এ। আচ্ছা আমাকে বলো, আর অ্যাডিশন সাইক্লিক গ্রুপ হবে? কোনো এলিমেন্ট পাচ্ছ যেটা রিয়েল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে? সম্ভব নয়। ইরেশনাল নাম্বারকে তুমি কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো আর অ্যাডিশন কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। বোঝা গেল? বেশ, একটা এক্সাম্পল এরকম লিখছি। ধরো, এটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আগের দিন করেছিলাম। এস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই। এটা এর সাথে আমরা কি অপারেশন, এটা আমরা গ্রুপ ফর্ম করার সময় কি বলেছিলাম? এস কমা ডট, এটা একটা গ্রুপ ফর্ম করবে, সেটা আমরা প্রুফ করেছি আগের দিন। ওকে, আমার কোশ্চেন হচ্ছে এস কমা ডট এটা কি সাইক্লিক গ্রুপ হবে? সাইক্লিক গ্রুপ হবে কিনা চেক করার জন্য তোমায় কি করতে হবে? জেনারেটর খুঁজে বের করতে হবে। ভেবে বলো জেনারেটর কি হচ্ছে। আর জেনারেটর যদি না থাকে তাহলে সাইক্লিক গ্রুপ হবে না। তো সেটা আমাকে অ্যান্সার করো। অপারেশন কি বলেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আগে দেখতে অপারেশন কি বলেছে।
চারটে এলিমেন্টের মধ্যে এমন কোন এলিমেন্ট পাচ্ছ না যেটা চারটে এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে? স্যার ওয়ান। মাইনাস আই। ওয়ান মাইনাস আই হবে। মাইনাস আই। আচ্ছা, ওয়ান কি করে বললে? ওয়ান এর হেল্প নিয়ে তুমি আই কে কি করে রিপ্রেজেন্ট করবে? তোমার ডেফিনেশন বলছে এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু জেড। তো তুমি যে নাম্বারটা পাওয়ার করছো সেটাকে ইন্টিজার হতে হবে। ওয়ান কে তুমি মাল্টিপ্লাই করে কি করে আই পাবে? ওয়ান তো হবে না, মাইনাস আই যেটা বললে সেটা হতে পারে। ঠিক আছে, মাইনাস আই তে পরে যাবে, আগে তুমি আই নিয়ে ভাবো। এটা তো তোমরা ছোট থেকেই পড়ছো। আই টু দি পাওয়ার ওয়ান, আইটাও হবে। আই টু দি পাওয়ার ওয়ান করলে আই হচ্ছে, আই টু দি পাওয়ার টু করলে মাইনাস ওয়ান হচ্ছে, আই টু দি পাওয়ার থ্রি করলে মাইনাস আই হচ্ছে, আই টু দি পাওয়ার ফোর করলে ওয়ান হচ্ছে। দেখো চারটে এলিমেন্টই পেয়ে গেলে, হ্যাঁ কি না? তুমি কি বলতে পারছো? এস ইজ ইকুয়ালস টু আই টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন ইজ ইকুয়ালস টু ওয়ান, টু, থ্রি, ফোর। তার মানে এসটা কি হচ্ছে? এস ইজ জেনারেটেড বাই আই। আর তুমি একটু আগেই পড়েছো যে জেনারেটর যদি একটা পাও তাহলে তার ইনভার্সটাও সবসময় জেনারেটর হবে। আই এর ইনভার্স কি বলেছিলাম? মাইনাস আই। তাহলে এস ইজ অলসো জেনারেটেড বাই মাইনাস আই। যদি চেক করার প্রয়োজন পড়ে চেক করে নাও। মাইনাস আই টু দি পাওয়ার ওয়ান মাইনাস আই, মাইনাস আই টু দি পাওয়ার টু মানে কত হবে? মাইনাস ওয়ান। মাইনাস আই টু দি পাওয়ার থ্রি কত হবে? মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস, প্লাস আই। আর মাইনাস আই টু দি পাওয়ার ফোর কত হচ্ছে? প্লাস ওয়ান। দেখো চারটে এলিমেন্টই পেয়ে যাচ্ছে। আই আর মাইনাস আই হচ্ছে এই গ্রুপের জন্য জেনারেটর। আর তুমি অ্যাটলিস্ট একটা জেনারেটর পাচ্ছ মানে সেটা সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, বেশ আরো ছোট একটা দিচ্ছি, আরো ছোট। ধরো এস ইজ ইকুয়ালস টু দিলাম ওয়ান আর মাইনাস ওয়ান, বলো। এবং তোমার দিচ্ছি এস কমা ডট। এটা হবে। জেনারেটর কি হবে? জেনারেটর মাইনাস ওয়ান। জেনারেটর হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান করলে মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু করলে ওয়ান হচ্ছে। ঠিক, তাহলে এখানে তোমার এসটা কি হচ্ছে? জেনারেটেড বাই মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানের ইনভার্স কত এই সেটে? ওয়ান। মাইনাস ওয়ানের ইনভার্স ওয়ান। মাল্টিপ্লিকেশন আছে মানে ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো মাইনাস ওয়ানের ইনভার্স কত হবে? মাইনাস ওয়ানের সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান পাচ্ছ? মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান ইটসেলফ হচ্ছে ইনভার্স। বোঝা গেল? আচ্ছা আর বলো, আচ্ছা অ্যাডিশন মডিউলো তো এখনো পড়োনি। ঠিক আছে, অ্যাডিশন যখন মডিউলে যখন পড়বো তখন এটা শিখবো। আচ্ছা এটা বলো, এন কমা
ডট, এটা কি সাইক্লিক গ্রুপ ফর্ম করবে? স্যার না, কেন? কেন কি ফ্র্যাকশনস তো আমরা করতে পারবো না। হ্যাঁ, তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দাও। তার মানে এটার জেনারেটরটা বার করতে পারবো না, কজ এটা গ্রুপই ফর্ম করবে না, সাইক্লিক গ্রুপ অনেক দূরের কথা। এন ডটের আচ্ছা। ইনভার এন ডটের ইনভার্সই এক্সিস্ট করছে না, তাই না? টু এর ইনভার্স কত? ডট যদি হয় হাফ, হাফ কি এন এর এলিমেন্ট? মোটেই নয়। ইনভার্সই এক্সিস্ট করছে না, তো এরকম কোশ্চেন তো ধরতেই পারে, তাই না? তো এন ডট এটা গ্রুপই ফর্ম করছে না, সাইক্লিক গ্রুপ জেনারেটর এসব আমি ভাববোই না। আর বলো, কিউ ডট, কিউ ডটের এলিমেন্ট হচ্ছে পি বাই কিউ ফর্মে, না? পি বাই কিউ ফর্মে এখানে এমন কোনো এলিমেন্ট পাবে না যার সাথে ইন্টিজার মাল্টিপ্লাই করলে সমস্ত রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবে, পাওয়া সম্ভব নয়। ওকে, তো কিউ ডটও কিন্তু এটা ইয়ে নয়, সাইক্লিক গ্রুপ নয়, কিন্তু এটা গ্রুপ ফর্ম করছে কি? ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে সেটা হচ্ছে ওয়ান, আর ইনভার্সও এক্সিস্ট করবে। তো কিউ ডট গ্রুপ ফর্ম করছে, কিন্তু কোনো জেনারেটর এক্সিস্ট করছে না, জেনারেটর এক্সিস্ট করছে না বলে এটা সাইক্লিক গ্রুপ নয়। ঠিক আছে, তো এরকম এক্সাম্পল গুলো তোমরা নিজেরাই ভাববে। কিউ ডট আমি বললাম, তোমরা একবার কিউ অ্যাডিশন নিয়ে ভেবে দেখো যে কিউ অ্যাডিশনের ক্ষেত্রে এক্সিস্ট করছে কিনা। আমি এন ডট বলেছি, তোমরা বাড়িতে বসে এন অ্যাডিশন নিয়ে ভেবে দেখো, এন সাবট্রাকশন নিয়ে ভেবে দেখো, জেড অ্যাডিশন বলেছি এখানে আমি, তাই না? আগের পেজে জেড অ্যাডিশন বলেছি, তোমরা জেড জেড ডট নিয়ে ভেবে দেখো, ভাবতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত না ভাববে তুমি আননোন কোশ্চেন হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে, বেশ, চলো আজকে রেখে দিই এখানে। পড়বে, মানে যতক্ষণ তোমরা আমার নোটটা না পড়ছো কোনো কনসেপ্টই ক্লিয়ার হবে না, নোটটা আগে পড়ো, তারপর তো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ওকে, চলো আজকে বাই। কারো কোনো কোশ্চেন আছে? নেই।